একসময় সেখানে একটি মা শূকর এবং তার ৩টি পিলেট ছিল। ৩ ভাই একই উচ্চতা, গোল, গোলাপি একই মজার লেজ সহ। সমস্ত গ্রীষ্মে শূকরগুলি সবুজ ঘাসে খেলেন, রোদে পোড়ায়, পদে ফোরায়। তবে তখন শরৎ এসেছে। একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন। ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে। মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি। এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে। সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে। সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল। তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি। এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত। তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কী ধরনের বাড়ি তৈরি করেছিল। বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি পাথর প্রয়োগ করেছেন, মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য, টেকসই বাড়ি তৈরি করেছেন। ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল। তিনি কী ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল। বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল। বড় ভাই চুপ করে থাকতে বলল, কারণ নেকড়ে শুনতে পেল। ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন। পথে তারা গান গেয়ে নাচতে লাগলো এবং তারা যখন বনে প্রবেশ করলো তখন তারা এমন শব্দ করলো যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল। অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল। ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল। তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়ে ছিলেন। তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ। ভাইয়েরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে। নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে। শূকরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায়। ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল। ছোট ভাই দৌড়ে তার খাঁজ কুঁড়েঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল। নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন। ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারল না। তখন নেকড়ে ফুঁকতে শুরু করল। হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়েঘরটি থেকে উড়ে গেল। নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল। নেকড়ে খুশি হল, দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শূকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল। সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে। ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল। বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা। নেকড়েটি দ্বিতীয়, তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল, তবে বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল। নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল। ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ভয়াবহতায় শূকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায়। নেকড়ে তাদের পিছনে ছুটল। তিনি নিশ্চিত যে এবার শূকরগুলি তার কাছ থেকে পালাবে না। শূকরগুলি দ্রুত, এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায়। আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না, যা তাকে আপেল দিয়ে কভার এঁকে রেখেছে। একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করল। নগ্নের কপালে একটা বড় গোঁফ লাফিয়ে উঠল। এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল। নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল, বড় হয়ে দরজা খোলার দাবি করল। ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারল না, এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করল, সাথে সাথেই উড়ে গেল। তবে যতই এটি উড়ে গেল, একটি পাথরও সরল না, এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি।
সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগলো। শূকরগুলি একটি গন্ডগোল শুনেছিল। বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কী ছিল। তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন। এতে জল ফুটছে এবং আইডি আকনা ছিঁড়ে ফেলেছে। নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল, চোখ কপালে চওড়া। কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে, এবং তিনটি ছোট শূকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল। সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল। একসময় এক দূর দেশে এক রাজপুত্র ছিল। সময় এসেছে তার বিয়ে করার। রাজা চেয়েছিলেন তার ছেলে একটি আসল রাজকন্যাকে বিয়ে করবে। রানী তার পুত্রকে কেবল রাজা ও রানীর কন্যা নয়, বরং তিনি কোমল, বুদ্ধিমান এবং করুণাময় হতে চেয়েছিলেন, এবং তিনি নিজেই তার হৃদয়ের আদেশ অনুসরণ করতে চেয়েছিলেন। রাজপুত্র কনের সন্ধানে গেলেন। কয়েকদিন ভ্রমণ করার পরে তিনি নিকটতম রাজ্যে পৌঁছেছিলেন। স্থানীয় রাজা ভদ্র ও সুদর্শন রাজপুত্র পছন্দ করতেন, এবং সে তাকে তার মেয়ের কাছে নিয়ে গেল। রাজকন্যা মনোরম ছিল, কিন্তু তার সাথে কথা বলার পরে রাজকুমার বুঝতে পেরেছিল যে সে খুব বোকা, এবং তার সাথে কথা বলারও কিছু নেই। তিনি ক্ষমা চেয়েছিলেন, বিদায় জানিয়েছিলেন এবং নিজের পথে চালিয়ে যান। পরবর্তী রাজ্যে রাজা এবং রানী তরুণ যুবরাজ দ্বারা মুগ্ধ হন, এবং অবিলম্বে তাকে তাদের মেয়ের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানান। তারা তাকে ডাইনিং রুমে নিয়ে গেল, যেখানে রাজকন্যা খাচ্ছিল। যুবক সালাম করলেন, কিন্তু মেয়েটিও তার দিকে তাকাতে পারেনি। তিনি তার ডিনার সম্পর্কে খুব উৎসাহী ছিল। রাজকুমার ভেবেছিল রাজকন্যা তার কথা চিন্তা করে না। বিদায় জানিয়ে তিনিও এই রাজত্ব ছেড়ে চলে গেলেন। রাজপুত্র তার প্রিয়জনকে খুঁজতে বিশ্বজুড়ে ভ্রমণ করেছিলেন। অনেক চেষ্টা করার পরেও তিনি উপযুক্ত কনে খুঁজে পাওয়ার সমস্ত আশা হারিয়ে ফেলেন। রাজা এবং রানী এই সম্পর্কে খুব উদ্বিগ্ন ছিল, তবুও তারা খুশি হয়েছিল যে তাদের ছেলে ভুল মেয়েকে বিয়ে করেনি। একদিন রাতে এক হিংস্র ঝড় শুরু হয়েছিল। এটি বালতির মতো বৃষ্টি হয়েছিল, বিদ্যুৎ চমকে উঠল এবং বজ্রধ্বনি হচ্ছিল। রাজকুমার ঘুমাতে পারেনি, বিদ্যুতের ঝলকানি দেখে এবং তার রাজকন্যার স্বপ্ন দেখতে থাকে। হঠাৎ দরজায় কড়া নাড়। রাজকুমারটি যখন খুলল, তখন একটি যুবতী দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল। তিনি বৃষ্টিতে ভিজতে থাকায় হিংস্র কাঁপছিলেন। দরিদ্র মেয়েটি এই প্রচণ্ড খারাপ আবহাওয়ার মাঝে একা ছিল, তবে বৃষ্টির মধ্যেও তাকে খুব মিষ্টি মনে হয়েছিল। সে জানায় যে সে বনের মধ্যে হারিয়ে গেছে এবং বাড়ির অভ্যন্তরে গরম করতে বলেছিল। রাজকুমার দরিদ্র মেয়েটির প্রতি করুণা নিয়ে তাকে ঘরে হাড় উঠিয়ে দেয়। তিনি তাকে বসার ঘরে নিয়ে গেলেন এবং তাকে অগ্নিকুণ্ডের সামনে বসেছিলেন। মেয়েটি বলেছিল যে সে সুদূর রাজ্যের রাজকন্যা। তাদের আক্রমণ করা হয়েছিল এবং তার বাবা মা তাকে 2 জন সৈন্য নিয়ে কেল্লার বাইরে পাঠিয়ে দিয়েছিল, তবে ঝড়ের সময় তারা হারিয়ে গিয়েছিল এবং রাজকন্যা একা ছিল। রানীর পক্ষে এটি বিশ্বাস করা কঠিন ছিল, কিন্তু তিনি এই জাতীয় আবহাওয়ায় মেয়েটিকে লাথি মারতে পারেননি। রাজকুমার যখন বসার ঘরে প্রবেশ করলেন, তিনি ইতিমধ্যে রানী যে শুকনো এবং পরিষ্কার পোশাক পরেছিলেন সে সজ্জিত ছিল। সে এখন চমকপ্রদ লাগছিল। রাজকুমার তার চোখকে বিশ্বাস করতে পারল না। তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন, তবে বাবার নির্দেশে তিনি কোনো মেয়েকে সত্যিকার রাজকন্যা না হলে বিয়ে করতে পারেননি। রানী বুঝতে পারল রাজকুমার প্রেমে পড়েছে। তিনি তাকে আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন যে কিভাবে তাদের অতিথি সত্য বলছেন বা না জানবেন তা তিনি জানতেন। রানী যুবতী মেয়েটির জন্য প্রস্তুত অতিথি ঘরে গিয়ে তার গদিতে একটি ছোট শুকনো মটর রাখল, এবং সর্বোপরি তিনি আরও 6টি গদি রাখার নির্দেশ দিয়েছিলেন। শীঘ্রই মেয়েটি তার ঘরে ঘুমাতে গেল। পরদিন সকালে সবাই রাজকন্যাকে জাগ্রত করার অপেক্ষায় ছিল, এবং যখন তিনি জেগেছিলেন, রানী জিজ্ঞাসা করলেন যে সে রাতে তিনি কিভাবে ঘুমিয়েছিলেন। মেয়েটি জবাব দিয়েছিল যে রাতের জন্য তিনি খুব কৃতজ্ঞ, এবং বৃষ্টির মধ্যে তিনি বাইরে আরও খারাপ ঘুমাতেন, তবুও সে খুব খারাপভাবে ঘুমিয়েছিল এবং পর্যাপ্ত ঘুম পায়নি, এবং এখন তার পিঠে ব্যথা, যেন সে পাথরের উপর ঘুমাচ্ছে। এই উত্তর ছিল রানী অপেক্ষা করেছিলেন। তিনি জানতেন যে কেবল কোনো রাজকন্যা 7টি গদির নিচে লুকানো মটরটি অনুভব করতে পারে। এই শুনে এবং মেয়েটি সত্যিকার রাজকন্যা বলে জানতে পেরে রাজপুত্র রাজাকে বলেছিলেন যে তিনি তাকে বিয়ে করতে চান। রাজা এবং রানী খুশিতে তাদের পুত্র এবং রাজকন্যার বিবাহকে আশীর্বাদ করেছিলেন।
রাজপুত্র মেয়েটিকে তার রাজ্যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাজপ্রাসাদে থাকতে বলেছিলেন, এবং তিনি নিজেই তার দেশকে বাঁচাতে সাহায্য করার জন্য তার সৈন্য পাঠিয়েছিলেন। তারা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী জীবন কাটিয়েছিল।